আমরা এখন নিউটনের গতির তৃতীয় সূত্র বা নিউটনস ল অফ মোশনের থার্ড ল শুরু করব এবং এই লয়ের মধ্যে বা সূত্রের মধ্যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে। তার মধ্যে একটা টপিক হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা বা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো আমরা সবাই কম বেশি নিউটনের তৃতীয় সূত্র বা থার্ড লটা নিয়ে জানি। যদি একটা বস্তু m1 বস্তু m2 বস্তুকে f1 ফোর্সে আঘাত করে, তাহলে m2 বস্তুও কি করবে? m2 বস্তুটাও m1 বস্তুকে আঘাত করবে f2 ফোর্সে এবং সেটা বিপরীত দিকে, এবং f1 কি হবে? f1 ইকুয়াল টু হবে মাইনাস f2, মানে f1 আর f2 কী হবে? সমান হবে, কিন্তু তারা বিপরীত দিকে হবে, তাই না? মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, যে কোনো ফোর্সেরই কী থাকবে? একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এখন নিউটনের থার্ড ল বা তৃতীয় সূত্রের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, যদি কোনো ব্যবস্থায় বা কোনো সিস্টেমে, যেমন এখানে আমার দুইটা বস্তু, এই সিস্টেমে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এখানে একটা ক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া, মানে অ্যাকশন আর রিয়াকশন, তাই না? এখানে যদি অ্যাকশন আর রিয়াকশন মানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো ফোর্স কাজ না করে, তাহলে তাদের ভরবেগ মানে মোমেন্টামের সামেশন ধ্রুবক থাকবে বা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আমি কীভাবে দেখাতে পারি এটা? আমি বলতে পারি যে আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ, তাই না? আমরা নিউটন সেকেন্ড ল থেকে পড়েছি এফ ইকুয়াল টু এম এ। আমি এর জায়গায় লিখতে পারি এম ডিভি বাই হচ্ছে ডিটি। এখান থেকে পরের লাইনে আমি আসতে পারি যে ডি বাই ডিটি এম ভি, আর এম ভি মানে হচ্ছে আসলে ভরবেগ বা হচ্ছে মোমেন্টাম, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে এফ ইকুয়াল টু আসলে কি ডিপি বাই ডিটি, মানে টি এর সাপেক্ষে ভরবেগের পরিবর্তনটা আসলে কি আমাদের ফোর্স। এটা আমরা নিউটনের সেকেন্ড লতে পড়েছি। সেকেন্ড লটা আসলে এটাই ছিল যে ভরবেগের পরিবর্তনের হার বা মোমেন্টামের চেঞ্জের যে রেটটা, সেটা আসলে কি হয়? ফোর্সের সমান হয়, তাই না? এখন খেয়াল করে দেখো, যদি অ্যাকশন আর রিয়াকশন ছাড়া, এখানে এই যে f1 আর f2 হচ্ছে অ্যাকশন আর রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো ফোর্স কাজ না করে, মানে f যদি জিরো হয় তাহলে কি হবে? ভরবেগের পরিবর্তন মানে আমাদের ডিপি বাই ডিটি সেটাও কি হবে? জিরো হবে। তার মানে কি থাকবে আসলে? ভরবেগ ধ্রুব থাকবে, তাই না? মানে রৈখিক ভরবেগের নিত্যতা মানে ইনিশিয়াল ভরবেগ আর ফাইনাল ভরবেগ মানে হচ্ছে প্রাথমিক ভরবেগ আর শেষ ভরবেগ কি থাকবে? সমান থাকবে। সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমরা f জিরো দিই, তাহলে ভরবেগের পরিবর্তন বা টি এর সাপেক্ষে পি এর পরিবর্তন বা হচ্ছে টাইমের রেসপেক্টে মোমেন্টামের চেঞ্জ কী হবে? জিরো হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা যেহেতু জানলাম যে f1 ইকুয়াল টু মাইনাস f2, তো আমি লিখতে পারি যে dp1 বাই ডিটি, dp1 বাই হচ্ছে ডিটি ইকুয়াল টু হচ্ছে এইখানে মাইনাস dp2 বাই হচ্ছে ডিটি। আমরা এটা লিখতে পারি, তাই না? f1 আর f2 এর জায়গায়। এখন দুইটাকে আমি একদিকে নিয়ে আসি, ডি বাই ডিটি এখানে হবে হচ্ছে p1 প্লাস ডি বাই ডিটি p2 ইকুয়াল টু জিরো। দেন আমি যদি কমন নেই যে ডি বাই ডিটি p1 প্লাস p2। এখন খেয়াল করে দেখো যে p1 প্লাস p2 কিন্তু আসলে কি? টোটাল ভরবেগ, মানে দুইটা বস্তুর টোটাল ভরবেগ বা হচ্ছে মোট মোমেন্টাম। তো আমি লিখতে পারি এখান থেকে যে ডি বাই ডিটি ইকুয়াল টু আসলে ডি বাই ডিটি, এটাকে আমি পি লিখতে পারি, মানে এইটুকে আমি পি লিখলাম ইকুয়াল টু জিরো। তার মানে এই যে আসলে এই জিনিসটাই পেলাম, তাই না? মানে ভরবেগের পরিবর্তন কি হচ্ছে? শূন্য হচ্ছে। সেটা আমরা এই যে অ্যাকশন রিয়াকশন থেকে প্রুফ করলাম যে দুইটা বস্তু যদি একে অপরকে আঘাত করে, তাদের যদি অ্যাকশন রিয়াকশন ছাড়া অন্য কোনো ফোর্স না থাকে, এই যেখানে অ্যাকশন আর রিয়াকশন ছিল, তো অ্যাকশন রিয়াকশন ছাড়া যদি অন্য কোনো ফোর্স না থাকে, তাহলে তাদের ভরবেগের পরিবর্তন মানে ডিপি বাই ডিটি ইকুয়াল টু কী হবে? জিরো হবে। মানে রৈখিক ভরবেগের নিত্যতা বা কনজারভেশন অফ লিনিয়ার কি মোমেন্টাম। ক্লিয়ার? সো আমরা এখান থেকে একটা ফর্মুলা লিখতে পারি। এখন সাপোজ ধরো দুইটা অবজেক্ট, এই যে আমার এখানে ছিল কি দুইটা অবজেক্ট, তাদের যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি হয় u1 u2, কি হয়? ইনিশিয়াল হচ্ছে u1 u2 আর ফাইনাল যদি হয় v1 v2। তো আমি লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস হচ্ছে m2 v2। তোমাদের অনেকেরই হয়তো এই ফর্মুলা পরিচিত, কারণ ক্লাস 9-10 তোমরা এই ফর্মুলা থেকে ম্যাথ করেছো, তাই না? আচ্ছা, m1 u1 প্লাস m2 v2 এটা হচ্ছে আমাদের দুইটা অবজেক্টের, মানে এটার কি m1 u1 মানে তার ইনিশিয়াল মোমেন্টাম, m2 u2 তার ইনিশিয়াল মোমেন্টাম। এপাশ হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম এর সামেশন, আর এপাশ হচ্ছে আমার m1 v1 এটার ফাইনাল মোমেন্টাম, m2 v2
তার ফাইনাল মোমেন্টাম। তার মানে এ পাশে হচ্ছে আমাদের দুইটা অবজেক্টের ফাইনাল মোমেন্টামের সামেশন। কী হবে? তারা সমান হবে। ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম কী হবে? সমান হবে। এখন কথা হচ্ছে এখানে কিছু ভ্যারিয়েশন আছে। যেমন ধরো দুইটা অবজেক্ট যদি অপোজিট ডিরেকশনে আসে, তো ধরো এই যে এম ওয়ান হচ্ছে M2কে এদিকে ফোর্স দেয়, মানে M1 হচ্ছে এদিকে আসছিল, মানে M1-এর ভেলোসিটি ছিল এদিকে, মানে ইউ ওয়ান ছিল এই দিকে, ক্লিয়ার? আর ইউ টু ছিল এই দিকে। তো তারা বিপরীত দিক থেকে এসে বা অপোজিট ডিরেকশনে এসে একজন আরেকজন কী করে? ধাক্কা দেয়। সেই ক্ষেত্রে যখন আমি ম্যাথ করব তখন আমাকে ইউ ওয়ান আর ইউ টু যে কোনো একজনকে কী করা লাগবে? নেগেটিভ ধরতে হবে, তাই না? যে কোনো একজনকে নেগেটিভ। যদি আমি ইউ1কে পজিটিভ ধরি, আমার ইউ2কে নেগেটিভ ধরতে হবে। তোমরা যারা ক্লাস 9-10 এখান থেকে ম্যাথ করেছো তারা অনেকেই হয়তো জানো যে অপোজিট ডিরেকশনে আসলে কি করতে হয়? যে কোনো একটা ভেলোসিটিকে নেগেটিভ ধরতে হয়। এছাড়া এখানে আরও কিছু কন্ডিশন আছে। যেমন ধরো যদি আমাদের দুইটা অবজেক্ট, এইটা আর হচ্ছে এইটা, দুইটা অবজেক্ট, তো তারা অপোজিট ডিরেকশনে আসছে এরকমভাবে, না সরি একই ডিরেকশনে যাচ্ছে, ধরো একই ডিরেকশনে যাচ্ছে, এটা ছিল আমার কেস 1। এটাকে আমি বলতে পারি যে কেস 1 যদি অপোজিট ডিরেকশনে আসে, অপোজিট ডিরেকশনে এসে ধাক্কা দিল, এদিকে চলে গেল। এখন ধরো আমি যাচ্ছি কেস 2-তে, এটা হচ্ছে আমার কেস 2। এটা হচ্ছে তারা যাচ্ছে একই ডিরেকশনে, ইউ1 আর হচ্ছে আমার ইউ2, আর এটা হচ্ছে M1 ম্যাস M2 ম্যাস, ক্লিয়ার? তো তারা যাচ্ছে একই ডিরেকশনে, তো আমি লিখতে পারি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এখানে কি করব? যেহেতু তারা একই ডিরেকশনে যাচ্ছে এবং এই যে U1 বা M1টা গিয়ে M2কে ধাক্কা দিবে, M1 গিয়ে M2কে ধাক্কা দিবে। সো এখানে অবশ্যই কী হওয়া লাগবে? অবশ্যই U1টা বড় হওয়া লাগবে, তাই না? U1টা বড় হতে হবে আর U2 ছোট হতে হবে। তাহলে কি হবে? এই U1টা গিয়ে U2কে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পর U1টা আরও সামনে চলে যাবে আর M1টাও কী করতে থাকবে? সামনের দিকে চলতে থাকবে। তো তখন তাদের ভেলোসিটি হয়ে যাবে, ধরো ওর হয়ে গেল V2 আর ওর হয়ে গেল, হ্যাঁ ওর V2 আর ওর হচ্ছে V1, মানে এটা হচ্ছে ওদের ফাইনাল ভেলোসিটি। ওর ফাইনাল ভেলোসিটি হচ্ছে ধাক্কা দেওয়ার পর তার ভেলোসিটি হচ্ছে V2 আর ধাক্কা দেওয়ার পর ওর ভেলোসিটি হচ্ছে V1। তো লিখতে পারি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এই ক্ষেত্রে আমি U1কে কী ধরবো? U1 পজিটিভ ধরবো আর U2 কী ধরবো? পজিটিভ ধরবো, কারণ তারা কি যাচ্ছিল? তার একই দিকে যাচ্ছিল। কিন্তু এখানে আমি কি করব? U1 ধরবো পজিটিভ আর U2 ধরবো কি? নেগেটিভ। মানে একজনকে পজিটিভ ধরলে আরেকজনকে ধরবো কি? নেগেটিভ, ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল আমার কেস 2, কেস 1 আর হচ্ছে কেস 2। আরেকটা হচ্ছে আমাদের কেস 3, সেটা হচ্ছে এটাই মুছে দিই, যে যদি আমার দুইটা অবজেক্ট একই ডিরেকশনে যায়, মানে আগের মতোই সে এদিকে যাবে আর এই অবজেক্টটা সে যাচ্ছে হচ্ছে ধরো এই দিকে। আচ্ছা, তো আমরা ধরলাম যে M1 আগের মতোই M1 M2, সে U1 আর হচ্ছে U2। তো কী করলো? এখানে U1 হচ্ছে বড়, U1 বড় আর U2 ছোট। তো আলটিমেটলি কী হবে? M1 গিয়ে M2কে ধাক্কা দিবে, তাই না? তো ধাক্কা দিল তারা, ধরো একটা পর্যায়ে গিয়ে U1 হচ্ছে U2কে ধাক্কা দিল এবং ধাক্কা দেওয়ার পর তারা একই সাথে, মানে তারা আর আলাদা হলো না, তারা একই সাথে সামনের দিকে V বেগে, কত বেগে? সামনের দিকে V বেগে চলা শুরু করলো, ক্লিয়ার? তার মানে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার M1, এটা হচ্ছে M2। তো ধাক্কা লাগার আগে ওর ভেলোসিটি ছিল U1 আর ওর ভেলোসিটি ছিল U2। ধাক্কা লাগার পর তারা আর আলাদা হলো না। কেন আলাদা হলো না? কারণ দুজনের ভেলোসিটি সেম হয়ে গেল এবং একই ভেলোসিটিতে তারা সামনের দিকে চলা শুরু করলো। সেক্ষেত্রে আমার ফর্মুলা হবে, এটা আমার কেস 3 এবং এটাই বেশি আসে। এখান থেকে লিখতে পারি যে M1 U1 প্লাস হচ্ছে M2 U2 ইকুয়াল টু M1 V প্লাস হচ্ছে M2 V। এখান থেকে আমরা কমন নিতে পারি V, তাহলে হবে হচ্ছে M1 প্লাস হচ্ছে M2, ক্লিয়ার? M1 প্লাস M2, এটা আমাদের ফর্মুলা। M1 U1 প্লাস হচ্ছে M2 U2। এখানে V হচ্ছে দুজনের টোটাল ভেলোসিটি, মানে মিলিত বেগ যেটাকে বলে। এখন আমরা এখান থেকে যদি একটা ম্যাথস দেখি, সাপোজ ধরো এই যে আমার এই অবজেক্টটা, তার ম্যাস হচ্ছে 1200 কেজি। তার ম্যাস কত? 1200 কেজি। আর তার ম্যাস হচ্ছে 800 কেজি, আমি ধরলাম।
ক্লিয়ার? M1 হচ্ছে 1200 কেজি, তার হচ্ছে 800 কেজি। এখন তার U1 হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। সে 20 মিটার পার সেকেন্ড বেগে এসে U2 যার ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তার মানে এই বস্তুটা হচ্ছে কোনো ভেলোসিটি ছিল না। ক্লিয়ার? তার U2 মানে তার আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তার মানে একটা অবজেক্ট 20 মিটার পার সেকেন্ড বেগে এসে ওকে ধাক্কা দিবে। ক্লিয়ার? ধাক্কা দেওয়ার পর তারা মিলিত বেগে সামনের দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? তারা মিলিত বেগে সামনের দিকে চলে গেল এবং কতটুকু গেল হচ্ছে 120 মিটার। 120 মিটার, তার মানে এস হচ্ছে 120 মিটার। আমি আবারও বলি, M1 যার ম্যাথ হচ্ছে 1200 কেজি আর ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, সে হচ্ছে 0 মিটার পার সেকেন্ডে ছিল বা থেমেছিল। এই জায়গায় থেমেছিল 800 কেজি ভরের একটা বস্তুকে এসে ধাক্কা দেয় এবং ধাক্কার পর দুজন একসাথে 120 মিটার গিয়ে এইখানে গিয়ে কি হয়ে যায়, এইখানে গিয়ে দুজন থেমে যায়, মানে তাদের ভেলোসিটি এখানে গিয়ে 0 হয়ে যায়। ওকে, এখন আমাকে বের করতে হবে বাধাদানকারী বল বা হচ্ছে রেজিস্টিভ ফোর্স। কি বের করতে হবে? বাধা দানকারী বল F বা হচ্ছে রেজিস্টিভ ফোর্স। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আগে যেটা করব, আমরা আগে বের করব হচ্ছে এইখানকার ভিটা বের করব, মানে ধাক্কা লাগার পর তাদের মিলিত বেগ, যেই বেগটাতে তারা দুজনে যাচ্ছিল সেই বেগটা বের করব। তার জন্য আমি এই ফর্মুলা ইউজ করব। তো এখানে আমি বসাই, M1 হচ্ছে আমার 1200 আর U1 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছিল, প্লাস M2 হচ্ছে 800, কিন্তু U2 কত? U2 হচ্ছে 0, তাই না? ইকুয়াল টু V M1 প্লাস M2 মানে 1200 প্লাস 800, 1200 প্লাস 800। তো এখানে যদি ক্যালকুলেট করি এখানে চলে আসবে 24, এরকম এটা আসবে 24,000 ইকুয়াল টু 2000 V। সো V ইকুয়াল টু হবে 24,000 নিচে 2000 ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। তার মানে তাদের মিলিত বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, মানে এই বেগে দুইটা বস্তু সামনে দিকে যাচ্ছিল। কতটুকু গেল? 120 মিটার গেল। তার মানে আমি লিখব হচ্ছে যে V ইকুয়াল টু হচ্ছে 12 মিটার পার সেকেন্ড আর এস হচ্ছে 120 মিটার আর তাদের শেষ বেগ V প্রাইম ইকুয়াল টু হচ্ছে 0। কারণ কি হয়ে গেল, তাদেরকে আমরা থামিয়ে দিয়েছি, তাই না? এখানে আমরা থামিয়ে দিয়েছি। সো এই ভিটা হচ্ছে আদি বেগ তাদের আর V প্রাইম হচ্ছে শেষ বেগ আর তাদের ডিস্টেন্স কত? 120 মিটার। এখান থেকে বের করবো হচ্ছে আমরা এক্সেলারেশন বা হচ্ছে ত্বরণ। তো আমি লিখব যে V প্রাইম স্কোয়ার ইকুয়াল টু V স্কোয়ার প্লাস 2AS। তো এখানে V প্রাইম হচ্ছে 0, এটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2AS 120 মিটার। এখান থেকে A বের করে ফেলবো, A ইকুয়াল টু হবে মাইনাস 12 স্কোয়ার মানে হচ্ছে 144 আর নিচে হবে 2 ইন্টু 120 মানে 240। তো আলটিমেটলি এ আসবে হচ্ছে আমার 0.6 মাইনাস মিটার পার সেকেন্ড। মাইনাস কেন? মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস কেন? কারণ এটা হচ্ছে মন্দন বা হচ্ছে রিটার্ডেশন, কারণ তাকে আমরা থামিয়ে দিয়েছিলাম। সো আমরা এই জানি, তো যেহেতু আমরা এই জানি এখন বের করতে হবে কি? বাধাদানকারী বল F। তার মানে F ইকুয়াল টু হবে হচ্ছে আমরা জানি MA, তাই না? এখন M কত? M হচ্ছে আসলে M1 প্লাস M2 দুজনের মিলিত ভর আর কি, ম্যাস, সেটা 2000 বা 2000 ইন্টু 0.6। তো আলটিমেটলি যদি ক্যালকুলেট করি আমরা পেয়ে যাবো 1200 নিউটন। কত পাবো? 1200 নিউটন বাধা দানকারী বল। ক্লিয়ার? খুবই সিম্পল একটা ম্যাথ, ক্লাস 9-10 মনে হয় এরকম ম্যাথ তোমাদের ছিল। আচ্ছা, সো ভি বের করে দেন হচ্ছে আমাদের এ বের করতে হবে, দেন আমরা বাধা দানকারী বল পাবো। এখান থেকে আরেকটা ম্যাথ আসতে পারে কীরকম? সাপোজ ধরো যে তোমাকে বলতে পারে যে একটা নৌকা, আমি আরেকটা ম্যাথ দেখাই যে একটা নৌকার ম্যাথ আসলে, যে একটা নৌকা থেকে দুইজন বন্ধু লাফ দিল দুই দিকে। ধরো একটা নৌকায় কিছু মানুষ আছে, একটা নৌকা, তার এখান থেকে হচ্ছে একজন লাফ দিল, এখান থেকে হচ্ছে একজন লাফ দিল আর এই পাশ থেকে হচ্ছে আরেকজন লাফ দিল এই দিকে। ক্লিয়ার? দুজন লাফ দিল। এখন হচ্ছে ও লাফ দিল ধরো 6 মিটার পার সেকেন্ডে আর ও লাফ দিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, এটা দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, আর ওর ম্যাস হচ্ছে ধরো 60 কেজি, ওর ম্যাস 60 কেজি, ওর ম্যাস হচ্ছে 50
কেজি। আর এই যে বোট বা নৌকা, তার ম্যাস হচ্ছে ধরো 200 কেজি, 200 কেজি। এখন কোশ্চেনটা হচ্ছে যে দুইজন দুদিকে লাফ দিল, তাই না? ও হচ্ছে এইদিকে লাফ দিল, ও হচ্ছে এইদিকে লাফ দিল, আর ও হচ্ছে এইদিকে লাফ দিল। দুজন অপোজিট ডিরেকশনে লাফ দিল। এখন লাফ দেওয়ার পর যেহেতু লাফ দিচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখো, কেউ যখন নৌকা থেকে লাফ দিবে তখন কিন্তু সে পা দিয়ে নৌকা কী করবে, একটু বোটটাকে একটু ধাক্কা দিবে, তাই না? লাফ দেওয়ার সময় পা দিয়ে নৌকাকে ধাক্কা দিবে, তার মানে অ্যাকশন আর রিয়াকশন। পা দিয়ে যে ধাক্কা দিচ্ছে সেটা অ্যাকশন, আর নৌকাটাও কী করবে, একটা ফোর্স দিবে, আর যার কারণে নৌকাটা পিছন দিকে সরে যাবে, এটা রিয়াকশন। তো ও ফোর্স দিচ্ছে, আবার কি ও ফোর্স দিচ্ছে, তাই না? তো দুজনের ফোর্স যে রেজাল্টেন্ট, নৌকাটা কিন্তু সেদিকেই মুভ করবে, তাই না? তো আমাদের বের করতে হবে এই নৌকাটা কোন দিকে মুভ করবে, মানে কোন দিকে যাবে এবং কত বেগে যাবে। ক্লিয়ার? তো আমি ধরলাম যে যেহেতু আমার তিনজন, সো ওর ম্যাস হচ্ছে, ওটা ধরলাম M1, ওটা ধরলাম M2, আর ওটা ধরলাম হচ্ছে M3। সো ফর্মুলা লিখবো হচ্ছে M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 ইকুয়াল টু M1 V1 M2 V2 প্লাস M3 V3। এখানে এই পাশটুকু জিরো হয়ে যাবে, কারণ সবারই ইনিশিয়াল ভেলোসিটি জিরো, সবারই ইনিশিয়াল ভেলোসিটি জিরো। আগে এটা স্থির অবস্থা ছিল সবাই, সো আমার এই পাশটা হবে জিরো। আচ্ছা, আর এই পাশ থেকে M1, M1 হচ্ছে ধরো আমি ওকে ধরছি, তো হচ্ছে 60 ইন্টু হচ্ছে 10, তাই না? প্লাস M2 হচ্ছে 50, 50 ইন্টু 6, কারণ ওর বেগ ছিল, মানে ভেলোসিটি ছিল এই যেটা V1, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে V2, এটা V2, আর এটা হচ্ছে আমাদের M2। ক্লিয়ার? আর এটা হচ্ছে M1, ওর ম্যাসটা হচ্ছে M1, আর এটা হচ্ছে আমাদের V1। ক্লিয়ার? আচ্ছা, তো 50 ইন্টু 6 এটা লিখলাম, প্লাস হচ্ছে M3, নৌকার ম্যাসটা কত, 200 V3। এখন আমরা জাস্ট এখানে এই যে V3 সেটা বের করব। এই V3 আসলে কি, এই বোটটার ভেলোসিটি, মানে সে কোন দিকে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আগেই বলেছিলাম যদি দুইজন দুই পাশ থেকে আসে একজনকে মাইনাস ধরতে হবে, তাই না? তো যেহেতু একজন এদিকে লাফ দিয়েছে আর একজন এদিকে লাফ দিয়েছে, আমাকে কি করতে হবে, একজনকে মাইনাস ধরতে হবে। সো আমি ধরলাম যে ওকে মাইনাস ধরলাম, মানে ওর ভেলোসিটি আমি নেগেটিভ ধরলাম, মানে এটা হচ্ছে -6 মিটার পার সেকেন্ড। এটাকে যদি পজিটিভ ধরি, ওকে ধরতে হবে নেগেটিভ। ক্লিয়ার? সো ক্যালকুলেশন করবো আমরা এখন, এটা 60 ইন্টু 10, এটা হয়ে যাবে 600। তো এখানে লিখবো 600 মাইনাস এটা হয়ে যাবে 300 প্লাস 200 V3। এখন যদি আমরা একটু ক্যালকুলেট করি, এটা খেয়াল করে দেখো যে আমি যে 300 এটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, তাই না? তো আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে 300 ইকুয়াল টু 600 প্লাস 200 V3। এবার যদি আমি 600কে এই পাশে আনি তাহলে হয়ে যাবে এটা -300 ইকুয়াল টু 200 V3। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো -300 ডিভাইড 200 V3, 0 0 কাটি, তাহলে হবে 3/2, মানে এখানে V3 হবে হচ্ছে আমার 1.5 মিটার পার সেকেন্ড, কিন্তু কী হবে, একটা নেগেটিভ সাইন, তাই না? তার মানে V3 মানে বোটটা মুভ করবে হচ্ছে V3 ইকুয়াল টু -1.5 মিটার পার সেকেন্ড। 1.5 মিটার পার সেকেন্ড বেগে সে মুভ করবে। কোন দিকে মুভ করবে? এই দিকে মুভ করবে, কারণ হচ্ছে এই যে 6 মিটার পার সেকেন্ড, তার ভেলোসিটিকে আমরা কি ধরেছিলাম, নেগেটিভ ধরেছিলাম, তাই না? আর এই যে বোটটার ভেলোসিটি সেটা কি আসলো, নেগেটিভই আসলো। তার মানে বোটটার ভেলোসিটি হচ্ছে যার ভেলোসিটিকে আমরা নেগেটিভ ধরেছিলাম তার দিকে। ক্লিয়ার? এটাই আর কি, এখানে জাস্ট তিনজন থাকবে, এক পাশটা জিরো হয়ে যাবে, আর বোটেরটা আমরা বের করব। তোমাদের এখান থেকে অনেক টাইপের ম্যাথ আসতে পারে, যে ধরো একটা গাছের ডালে একটা পাখি বসে আছে, পাখিকে কেউ একটা গুলি করলো, পাখির একটা ম্যাচ দেওয়া থাকবে আর গুলিটার একটা ম্যাচ দেওয়া থাকবে। এখন বলা হবে গুলিটা পাখিটার ভেতরে রয়ে গেল, মানে একটা গাছে হচ্ছে একটা পাখি বসা আছে, একটা গুলি গিয়ে পাখির ভিতরে ঢুকলো, তো গুলির ম্যাচ হচ্ছে M1 আর পাখির ম্যাচ হচ্ছে M2। ক্লিয়ার? এখন গুলি সহ পাখিটা একটু দূরে গিয়ে পড়লো, গুলি সহ পাখিটা একটু দূরে গিয়ে পড়লো, তার মানে কি গুলিটা আর পাখিটার ম্যাচ আসলে ভেলোসিটি আসলে কি সেম, কারণ তারা একসাথে ছিল। তার মানে আমরা এই ফর্মুলা ইউজ করব। এখান থেকে আমরা কি বের করতে পারবো, গুলি আর পাখির মিলিত বেগ, মানে তাদের যে সেম ভেলোসিটি সেটা বের করতে পারবো। এখানে M1 হচ্ছে গুলির ভর আর M2 হচ্ছে পাখির ভর, মানে পাখিটার ম্যাস। ক্লিয়ার?
এরকম ম্যাথ তোমাদের আসতে পারে। সো ভরবেগের নিত্যতা বা হচ্ছে আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, ক্লাস 9 তোমরা করেছো, ইন্টারও আছে। সো এক্সারসাইজে বেশ কিছু ম্যাথ আসছে এখান থেকে, তো আমি কিছু ম্যাথ দেখানো ট্রাই করলাম, তোমরা নিজেরা এখন বাকি ম্যাথগুলো আশা করি করতে পারবা। এরপরে আমরা যাব নিউটনের থার্ড ল, আরও কিছু টপিক আমরা পড়বো। একটা হচ্ছে রকেট। রকেট কিন্তু আসলে নিউটনের থার্ড ল মেনে চলে, আমরা সেটা দেখবো এবং সেখান থেকে রকেটের কিছু ফর্মুলা বের করবো। এছাড়া আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন দেখবো যে ঘোড়ার গাড়ি আসলে কীভাবে চলে, কারণ সেখানে একটা অ্যাকশন রিয়াকশনের ব্যাপার আছে।